সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন সব খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি জান্নাত। তবে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানী নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচনের আয়োজন নিয়ে টালবাহানা চলছে। সংস্কার এবং বিচারের আড়ালে অন্তর্বর্তী সরকারের ভেতরে বাইরে কারো কারো ভিন্ন উদ্দেশ্য আছে বলে মন্তব্য করেছেন তিনি। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে ৭১ থেকে ২৪ পর্যন্ত লাখো তরুণের প্রত্যাশিত বাংলাদেশ। একই সাথে তিনি জানান, তরুণ জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে তাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে আগামীর কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বিএনপি। শ্রমশক্তির পরিমাণ কম বেশি প্রায় ৩.৫ কোটি। যে কোনো দলের তাদের কর্মসূচি বাস্তবায়ন করতে হলে দরকার একটি জবাবদিহিমূলক সরকার, দরকার একটি নির্বাচিত সরকার। তবে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর এই মামলায় তাকে ৯ বছর এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে ৩ বছরের সাজা দেওয়া হয়। বিকেলে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। সাজার বিরুদ্ধে জুবাইদা রহমানের আপিলের সঙ্গে তারেক রহমানের খালাসের আবেদন করা হয়েছিল। আইনজীবীরা জানান, এই রায়ের মাধ্যমে সব মামলা থেকে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে তারেক রহমান, জুবাইদা রহমান এবং জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলার বিচার শেষে ২০২৩ সালের ২ আগস্ট তারেক রহমানকে ৯ বছর, তার স্ত্রী জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ আদালতের তৎকালীন বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান। পাশাপাশি তারেক রহমানকে ৩ কোটি এবং জুবাইদা রহমানকে ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়। উনি কোনো জ্ঞাত আয় বহির্ভূত কোনো সম্পদের অধিকারী নহেন এবং কোনো সম্পত্তি উনি ডিজনেস্টলি অর্থভাবে উনি কোনো অর্জন করেন নাই। আর কাজেই আপনি যদিও উনি আপিল করতে পারেননি, আপনি এই খালাসের বেনিফিট বা এই জাজমেন্ট যাতে ওনার বেলায় প্রযোজ্য হয় আপনি সেটা করতে পারেন। এবং যে মিস্টার তারেক রহমান সাহেবকেও এই মামলা থেকে নির্দোষ সাব্যস্তে খালাস দেওয়া হলো। একটা মামলা ফাইল করছে, ডেট অফ অকারেন্স দেখাচ্ছে ৮২ সাল থেকে। ৮২ সালে তারেক রহমান বা তার ওয়াইফ দুজনেই আমার ধারণা যে স্কুল স্টুডেন্ট ছিল। অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ৮ দিন এবং তার সহযোগী মোল্লা মাসুদ, শুটার আরাফাত এবং শরীফের ৬ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আসামিদের কাছে পাওয়া অস্ত্রের উৎস এবং উদ্দেশ্য খতিয়ে দেখার স্বার্থে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তবে শুনানিতে আসামিদের নির্দোষ দাবি করে জামিন আবেদন করেন তার আইনজীবী। ইন্টারপোল মোস্ট ওয়ান্টেড তালিকায় আছেন সুব্রত বাইন। মঙ্গলবার ভোরে সেনাবাহিনীর কুষ্টিয়ায় একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে আজ হাতিরঝিল থানার অস্ত্র আইনের মামলা দায়ের করা হয়। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত সুব্রত বাইনকে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং মোল্লা মাসুদ সহ বাকি দুজনকে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। দীর্ঘ ১৩ বছর পর মুক্তি পেলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। মুক্তি পেয়েই দলের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত নেতাদের উপর জুডিশিয়াল কিলিং চালানোর অভিযোগ করেন। বিচার চান যুদ্ধাপরাধের বিচারের নামে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের। আর দলটির আমির দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বুধবার সকাল ৯:৩০ হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পান জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে সরাসরি আসেন শাহবাগ মোড়ের সংবর্ধনা অনুষ্ঠানে, যেখানে সকাল থেকেই অপেক্ষায় ছিলেন হাজারো নেতাকর্মী। আমরা মনে করি এটি মাজারুল ইসলামের মুক্তির মধ্য দিয়ে বাংলাদেশের ন্যায় বিচারের সূচনা হলো। এত বছর জেল খাটার পরে একটা লোক মুক্তি পাইছে, সত্যের জয় হয়েছে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, জন্য আমরা আলহামদুলিল্লাহ খুবই আনন্দিত। একজন নিরপরাধ ব্যক্তিকে কোণঠাসা করার জন্য জেলখানা লাগছে। এ সময় জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের হাত ধরেই মঞ্চে ওঠেন দলটির সাবেক এই ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল। নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, মিথ্যা অভিযোগ ও মিথ্যা মামলায় ফাঁসির দণ্ড দেয়া হয় তাকে। সেই নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদেরকে। যারাই হত্যাকাণ্ডের সাথে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচার করা হোক, নাহলে এই খারাপ সংস্কৃতি চালু থাকবে। এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। এ সময় জামাত আমির দলমত নির্বিশেষে দেশবাসীর সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এদেশের 18 কোটি মুসলিম মানুষের সম্মিলিত চেষ্টায় সরকারের পতন হয়েছে। আমরা এই মূল ক্রেডিট আল্লাহ তাআলাকে দেই, আর জমিনের ক্রেডিট সমস্ত এদেশের জনগণকে আমরা দেওয়ার পক্ষে। আমরা এক থাকব, জাতির প্রয়োজনে এক পথে হাঁটব এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে এরপর পরিবারের প্রিয়জনদের উদ্দেশ্যে রওনা দেন সদ্য কারামুক্ত আজহারুল ইসলাম। এর আগে মঙ্গলবার ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে তাকে খালাস দেন সর্বোচ্চ আদালত। আপিল রিভিউয়ের আদেশের পর্যবেক্ষণে আদালত বলেন, অতীতে বিচারের নামে অবিচার হয়েছে। নিজ নিজ জায়গায় চলে যাবেন, রাস্তা ছেড়ে দেবেন। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ধানমন্ডি থানার রিয়াজ হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের 2 দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। সকালে তাদেরকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে 5 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র এবং অন্যান্যদের শনাক্তের রিমান্ড প্রয়োজন বলে আদালতকে জানান তিনি। পরে উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন বিচারক। এছাড়া রাজধানীর বিভিন্ন থানায় একাধিক হত্যা এবং হত্যা চেষ্টা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক এমপি আমির হোসেন আমু, অ্যাডভোকেট কামরুল ইসলাম, রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনুকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। চারজনের বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করা হয়। তাদের মধ্যে একজন হলো সাবেক অবৈধ মন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমান এবং আওয়ামী লীগ নেতা নুর মিয়া। তাদের বিরুদ্ধে 5 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তাদের বিরুদ্ধে 2 দিনের রিমান্ড মঞ্জুর করে তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে গ্যাজেট জারির বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য শুনবেন আপিল বিভাগ। আর এই বিষয়ে শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আদালত। একই সঙ্গে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএনসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানিও হবে ওই দিন। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আর এর আগে বৃহস্পতিবার ইশরাক হোসেনকে ডিএনসিসি মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেন বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেন রিটকারী আইনজীবীরা। গত 14 মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। ইশরাক তো শপথ চেয়েছিল 30 দিনের ভিতর, যেহেতু সরকার দেয়নি, ইচ্ছাকে তখন ফল নাই, সুতরাং আইনগতভাবে সরকার দিতে হবে। সে ডিমান্ড করছে, সেই জন্য ডিমান্ড করতেছে। আগামীকালকে নির্বাচন কমিশনকে হাজির হওয়ার জন্য, অর্থাৎ নির্বাচন কমিশনের যিনি প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের সচিব, তাদের বক্তব্য শোনার জন্য আগামীকালকে এই মামলাটির শুনানি মুলতবি করেছেন এবং রেজিস্ট্রার জেনারেল অফিসের মাধ্যমে তাদেরকে নোটিশ ইস্যু করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন।
দেশের উন্নয়ন ও পরিবর্তনের জন্য যেমন ভালো নেতার প্রয়োজন, তেমনি প্রয়োজন বিবেকবান ভোটারেরও। দিনাজপুরের বিরলে পথসভায় এমন কথা বলেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সার্জিস বলেন, অর্থ সুবিধার কাছে বিবেক বিক্রি এবং মার্কা দেখে নেতা নির্বাচনের মাধ্যমে দেশের পরিবর্তন আনা সম্ভব নয়। বলেন, শুধুমাত্র বড় বড় শহরে আন্দোলন করেও গুণগত পরিবর্তন আসবে না। এজন্য নিজেকে বিবেকবান ভোটার হিসেবে তৈরি করতে হবে, এমন মন্তব্য করেন তিনি। সার্জিস আরও বলেন, টাকা খাওয়ার জন্য মামলা বাণিজ্য শুরু করেছে একটি দল। নতুন বাংলাদেশে কোনোভাবেই মামলা বাণিজ্য চলতে দেয়া যাবে না বলে হুঁশিয়ারি দেন এনসিপির এই সংগঠক। দ্বিতীয় দিনে আজ দিনাজপুরের ৭ উপজেলায় পথসভা অংশ নেবেন সার্জিস আলম। বিবেকবোধ সম্পন্ন যদি নেতা খুঁজেন, তার আগে বিবেকবোধ সম্পন্ন ভোটার হতে হবে। নিজের বিবেককে কয়েকটা টাকার কাছে, কিছু সুযোগ সুবিধার কাছে, একজন নেতার কাছে, একটা দলের কাছে, একটা মার্কার কাছে বিক্রি করে দিয়ে যদি এলাকার ভালো খুঁজি, এলাকার ভালো হওয়া কোনোদিন সম্ভব নয়। 4 দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় সকাল 11:15টায় জাপানে পৌঁছান তিনি। এদিন টোকিওর ইম্পেরিয়াল হোটেলে জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারো আসার সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর দেশটির রাজধানীতে অনুষ্ঠিত নিক্কেই ফোরামের ফিউচার অফ এশিয়া সম্মেলনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। তার এই সফরে দুই দেশের মধ্যে 7টি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে। প্রাধান্য পাবে দেশের 1 লাখ দক্ষ জনশক্তিকে জাপানে পাঠানো এবং মাতার বাড়ি মহেশখালী প্রকল্প সহ দেশে বিনিয়োগ বৃদ্ধির বিষয়গুলো। এর আগে মঙ্গলবার দিবাগত রাত 2:30টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে জাপানের উদ্দেশ্যে রওনা হন তিনি। 31 মে দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। সাধারণ মানুষের দুর্ভোগ বিবেচনায় সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের আন্দোলন কিছুটা শিথিল করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। তবে প্রধান উপদেষ্টা দেশে ফেরার আগ পর্যন্ত সচিবালয় সহ সারা দেশে 1 ঘণ্টার কর্মবিরতি পালন করবেন তারা। এর মধ্যে এই আইন বাতিল না হলে আগামী রোববার থেকে কঠোর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন কর্মচারী নেতারা। সরকারি চাকরি অধ্যাদেশের বিতর্কিত ধারা বাতিলের দাবির বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবকে জানানো হবে, সেই আশ্বাসে বুধবার স্থগিত ছিল আন্দোলন। কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের টানা 4 দিনের বিক্ষোভের পর এদিন স্বাভাবিক ছিল সচিবালয়ের কার্যক্রম। চাকরি অধ্যাদেশ বাতিলে কর্মচারীদের দাবি নিয়ে বুধবার মন্ত্রিপরিষদ সচিবের সাথে বৈঠক করেন 7 সচিবের সমন্বয়ে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি। বৈঠক শেষে ভূমি সচিব জানান, প্রধান উপদেষ্টা জাপান সফরে রয়েছেন, তিনি দেশে ফিরলে এ নিয়ে আলোচনা হবে। এরপর সিদ্ধান্ত হবে অধ্যাদেশের বিতর্কিত ধারা বাতিল নাকি বহাল থাকবে। স্যারের পক্ষ তো সিদ্ধান্ত নেওয়া সম্ভব না, কারণ মাননীয় প্রধান উপদেষ্টা দেশে নেই। প্রধান উপদেষ্টা আসলে তখন এটা তুলবে না আর কি জিনিসটা। আর আমাদের কর্মচারীরা অবাধ্য না, ওরা শুনবে আমার বিশ্বাস। ওরা বুঝে তো, ওরা তো জানে, ওদের হাত দিয়ে তো হয় সবকিছু। ওরা এটা বুঝবে, আমি বিশ্বাস করি যে ওরা স্থগিত করবে। এ অবস্থায় কর্মচারী নেতারা বৈঠকে বসেন ভূমি সচিবের সাথে। এরপর নেতারা জানান, প্রধান উপদেষ্টা দেশে ফেরার আগ পর্যন্ত প্রতিদিন 1 ঘণ্টা করে কর্মবিরতি পালন করবেন তারা। এমার্জেন্সি সার্ভিসের বিষয়টি বিবেচনা করে আমরা সচিবালয়ে শুধুমাত্র প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ কর্মবিরতি চলতে থাকবে। ডিসি অফিস, বিভাগীয় কমিশনার অফিস সময়ে প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, আমাদের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। এ সময় দাবি আদায়ে সরকারের 3 উপদেষ্টা ও সচিবকে স্মারকলিপিও প্রদান করবেন কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। স্মারকলিপিটা দিব 31 তারিখের পরে। আমরা অবশ্যই নতুন কর্মসূচি ঘোষণা করব। যদি কোনো ভালো কোনো ফলাফল আমরা না পাই, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। সেটা মাঠ পর্যায়ে থাকবে না আমরা অবস্থান কর্মসূচি করব, সেটা আমরা পরে ক্লিয়ার করব। গত বৃহস্পতিবার সরকারি চাকরি অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর থেকেই কর্মচারীদের আন্দোলনের মুখে অনেকটা স্থবির সচিবালয়ের কার্যক্রম। আরিফুর রহমান সবুজ,
যমুনা নিউজ, ঢাকা। নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে কর্মবিরতিতে গেছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মচারীরা। সকাল থেকে তারা কর্মবিরতি শুরু করেন, যার ফলে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। বর্তমানে শুধু জরুরি বিভাগ চালু থাকলেও অন্যান্য সব নিয়মিত সেবা বন্ধ রয়েছে। হাসপাতালের কর্মীদের দাবি, সেখানে চিকিৎসাধীন কিছু জুলাই যোদ্ধার দুর্ব্যবহার, হামলা এবং ভাঙচুরের কারণে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। হাসপাতালের পরিচালক জানান, হাসপাতালের কার্যালয়ে তাকে অবরুদ্ধ করে জুলাই যোদ্ধারা, সেই সঙ্গে হাসপাতাল ভাঙচুর করেন তারা। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাই চিকিৎসক এবং নার্সরা জীবনের নিরাপত্তা চেয়ে কর্মবিরতি পালন করছেন। 30-40 জন মানুষ আমার রুমে ঢুকছে, সাথে পেট্রোল নিয়ে আসছে। আমি পেট্রোল দেখে একটু ভীতু হয়ে যাই। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমি জানাই, সেনাবাহিনীকে জানাই। তো পরবর্তীতে পুলিশ আসে এবং আমাদের কর্মচারীদের একটা গ্রুপ এবং ওদের আহত যোদ্ধাদের একটা গ্রুপ আমাকে সেফ এক্সিট দেয়। আমি বের হয়ে আসি। আসার পরে তারা আরেকটা গ্রুপ আমার রুম ভাঙচুর করে। এখন সবাই নিরাপত্তাহীনতায় ভুগতেছে। সিকিউরিটি এনশিওর না করলে তো ডাক্তাররা তো কর্মক্ষেত্রে তো ফিরত যাবে না। সরকারি তিতুমির কলেজে সাধারণ শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর হামলাকারী ছাত্রদল নেতাদের শাস্তি ও আহতদের সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন আহতরা। দুপুরে কলেজের অধ্যক্ষের অফিসের মূল ফটকের সামনে অবস্থান নেয় আহতরা। এ সময় তারা বলেন, মেধার ভিত্তিতে হলের সিট বণ্টনের মতো যৌক্তিক আন্দোলনে হামলা করে ছাত্রদল ক্যাম্পাসে আবারও নৈরাজ্য শুরু করছে। সিসিটিভির ফুটেজ দেখে এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। কলেজ প্রশাসনের বলছে, তদন্ত কমিটির রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। গত সোমবার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দেওয়ার প্রতিবাদে চট্টগ্রামে বামপন্থী নেতাকর্মীদের কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ কর্মসূচিতে এই ঘটনা ঘটে। তাদের সমাবেশ চলাকালে শাহবাগ বিরোধী মঞ্চের ব্যানারে আরেক পক্ষ পাল্টা অবস্থান নিলে উত্তেজনা সৃষ্টি হয়। আর এক পর্যায়ে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ছাত্রজোটের নেতাকর্মীদের অভিযোগ, হামলায় তাদের অন্তত 15 নেতাকর্মী আহত হয়েছে। তাদের ব্যানারও পুড়িয়ে দেওয়া হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজধানীর পল্লবী এলাকায় জোড়া খুন হয়েছে। সহকর্মী হাসিবুল করিম বিজয় এখন সেই এলাকাতে আছে, তার কাছ থেকে জানবে এই বিষয়ে আর বিস্তারিত তথ্য। বিজয়, কেন এই হত্যাকাণ্ড, কাউকে আটক করা গেছে কিনা, এই ঘটনার বিস্তারিত তথ্য আমাদের যদি একটু জানাতেন। কলি, এই ঘটনায় যে গাউস যে আসলে খুন করেছে তাকে আটক করা হয়েছে, তাকে এখন পল্লবী থানায় নিয়ে যাওয়া হয়েছে। এখন এখানে এসে আমি যেমনটি জানতে পেরেছি যে এই পল্লবী 11 নম্বরের বি ব্লকের 35 নম্বর যে বাসা, এই বাসার 5ম তলায় খুনের ঘটনাটি ঘটে এবং 1:45-এর দিকে এই ঘটনাটি ঘটে। আমরা যেমনটি জানতে পেরেছি যে খুন হয়েছে যে দুইজন, পাপ্পু এবং তার স্ত্রী, তারা এই স্ত্রীর সাথে সৌদি প্রবাসী একজনের সম্পর্ক ছিল বলে তারা বলছেন এবং সেই সম্পর্কের জের ধরেই এই ঘটনাটি মূলত ঘটে। এই সম্পর্কের জেরে যে প্রবাসী যার সাথে সম্পর্ক ছিল সে আসলে জানতো না যে এই মেয়েটি যে বিবাহিত। তো পরবর্তীতে যখন সে জানতে পারে মেয়েটি বিবাহিত, তখন সে রাগে ক্ষোভে হঠাৎ করে এসে সে আসলে এখানে খুনটি করে এবং দুজনকে একসাথে তিনি ছুরিকাঘাতের মাধ্যমে এই খুনটি আসলে করা হয়। আমরা যেমনটি জানতে পেরেছি যে যখন খুন করে তারা এই 5ম তলায় একটি সাবলেট বাসায় আসলে ভাড়া থাকতেন। তারা যখন খুন করার পরপরই তাদেরকে আসলে আটকে, যে গাউস ছিলেন যে খুনি, তাকে আসলে আটকে দেওয়া হয়েছে এবং এলাকাবাসী পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসে তাকে আটক করে এবং সেনাবাহিনীও পরবর্তীতে আসে। পরবর্তীতে আমরা জানতে পারি যে এই ঘটনায় যে খুনি, যে মেয়ে ছিলেন, তার নাম হচ্ছে যে ছিলেন তিনি হচ্ছেন দোলা। এই দোলা আসলে একা থাকতেন ঢাকায় এবং তার স্বামী যে সে আসলে বরগুনায় চাকরি করতেন এবং এই একা থাকার জন্য মাঝে মাঝে তাদের সাথে প্রবাসী যে প্রেমিক ছিল তার সাথে তার যোগাযোগ হতো এবং তারা এই বাসায় আসতো এবং পরবর্তীতে যখন জানতে পারে যে দোলা বিবাহিত, সে আসলে রাগে ক্ষোভেই এই খুনটি করেছে, এমনটি নাকি বলেছে যে খুনি গাউস, এমনটা আমরা জানতে পেরেছি। ধন্যবাদ আপনাকে বিজয়।
মোংলায় জাহাজে ডাকাতির ঘটনায় ৩ জনকে আটক করেছে কোস্টগার্ড। উদ্ধার করা হয়েছে লুটকৃত মালামাল। দুপুরে বিসিজি স্টেশনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান কোস্টগার্ড অপারেশনস কর্মকর্তা। বলেন, ডাকাতের বিষয়টি ছিল পূর্ব পরিকল্পিত। জাহাজের নাবিকেরা প্রায় ৬ থেকে ৭ মাস যাবৎ বেতন না পাওয়ায় জাহাজের মালিকপক্ষের প্রতি ক্ষুব্ধ ছিল, আর এরই জেরে একদল ডাকাতের সাথে জাহাজের মালামাল লুটের পরিকল্পনা করেন সিনিয়র ইঞ্জিনিয়ার সিরাজুল হক। আর সেই অনুযায়ী গত ২৬ মে মধ্যরাতে এমভি সেজুতি জাহাজে আক্রমণ করে ১২ ডাকাত এবং নাবিকদের অস্ত্রের মুখে জিম্মি করে জাহাজের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ লুট করে নিয়ে যায় তারা। এই ঘটনায় সিরাজুল সহ ডাকাত সুমন হাওলাদার এবং মালামাল ক্রেতা সুমন হোসেনকে আটক করা হয়েছে। প্রথমবারের মতো আজ চীনে আম রপ্তানি করছে বাংলাদেশ। সাতক্ষীরা এবং যশোরের আম যাবে প্রথম ধাপে। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনে প্রথমবারের মতো আম রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, আম রপ্তানির মাধ্যমে দুই দেশের বাণিজ্য বাড়বে, একই সাথে বাংলাদেশের কৃষি উৎপাদন এবং উন্নয়ন সহায়ক হবে। স্বাদ ও খ্যাতিতে বাংলাদেশের আমের কদর আছে বিশ্ববাজারে। গুণগত মান নিশ্চিত করায় দিন দিন বাড়ছে রসালো ফলের চাহিদা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুসারে ২০২৩-২৪ অর্থবছরে যুক্তরাজ্য, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের ২১টি দেশে রফতানি হয়েছে ১,৩২১ টন আম। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো ১০ টন আম রফতানি করা হলো চীনে। রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করে কৃষি উপদেষ্টা বলেন, চাষিদের উৎসাহিত করলেই উৎপাদন বাড়বে। বিমান ভাড়া কমাতে কাজ করবে সরকার। উৎপাদনটা বাড়াতে হবে, যেমন এগ্রিকালচারের ধানের মতো সমান পরিমাণ জমিতে ধান উৎপাদন কিন্তু তারা অনেক বাড়িয়েছে। যেমন ১ একরে আগে যতটুকু উৎপাদন হইতো, এখন কিন্তু উৎপাদনের পরিমাণ অনেক অনেক বেশি। এরকম আমও ১ একর জায়গায় পেতে যে কটা গাছ আছে, এই কটা গাছের ভিতরে কিভাবে উৎপাদন বাড়াইতে পারবেন, এটি হলো আপনার রিসার্চ। পরে বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন জানান, এই কার্যক্রমের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়বে এবং বাংলাদেশের কৃষি উৎপাদন ও উন্নয়নে সহায়ক হবে তার দেশ। চীনে বাংলাদেশের আম রপ্তানির মাধ্যমে বৃহৎ বাণিজ্যের দ্বার খুলছে দুই দেশেই। বাংলাদেশের পণ্য চীন বাজারজাত করলে দুই দেশই উপকৃত হবে আর্থিক দিক থেকে। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, শুল্কমুক্তভাবে চীনের বাজারে বাংলাদেশের আম প্রবেশ করবে। ভবিষ্যতে এই বাজার সম্প্রসারণের আশা তার। আন্তর্জাতিক যে কমপ্লায়েন্সের যে প্রয়োজনীয়তা আছে, এই প্রয়োজনীয়তাকে উপযোগী করে আমরা যে আন্তর্জাতিক বাজারে যাচ্ছি, এর মাধ্যমে আমরা আশা করি শুধু চায়না না, আমরা জাপান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নেও এই আমাদের কৃষি পণ্য বিপণনে সক্ষম হব। সেই সক্ষমতার আজকে প্রথম উদ্যোগ। চলতি মাসের শেষে চীনের বাণিজ্যমন্ত্রী শতাধিক প্রতিনিধি নিয়ে বাংলাদেশ সফরে আসছেন। আশা করা হচ্ছে সফরে কৃষিসহ বেশ কিছু খাতে সমঝোতা স্মারক সই হতে পারে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। বিদেশি অপারেটরদের জন্য একচেটিয়া সুবিধা রেখে প্রস্তাবিত টেলিযোগাযোগ নীতিমালা বাস্তবায়নের পথে হাঁটছে নিয়ন্ত্রক সংস্থা। খসড়া নীতিমালা হাজার হাজার দেশি উদ্যোক্তার বিনিয়োগ সুরক্ষার প্রতিফলন নেই। টেলিকম রিপোর্টার্সের সংগঠন TRNB আয়োজিত লাইসেন্সিং নীতিমালা বিষয়ক কর্মশালা এবং ব্রিফিংয়ে এমন অভিমত তুলে ধরেন প্রযুক্তিবিদ এবং উদ্যোক্তারা। প্রায় ১.৫ যুগ ধরে টেলিকম খাতের বিকাশ এবং স্থানীয় উদ্যোক্তা তৈরি হয়েছিল ILDTS পলিসির মাধ্যমে। সম্প্রতি এই পলিসির পরিবর্তে নতুন টেলিযোগাযোগ নীতিমালা বাস্তবায়নের খসড়া মন্ত্রণালয়ে পাঠিয়েছে BTRC। প্রযুক্তিবিদরা বলছেন, নতুন নীতিমালায় মোবাইল অপারেটরদের একচেটিয়া সুবিধার বন্দোবস্ত রাখা হয়েছে। উপেক্ষিত হয়েছে দেশীয় উদ্যোক্তাদের স্বার্থ। যদি আমি ভাষার মারপ্যাচ খুঁজি, তাহলে আসলে তারা সবগুলোই করতে পারে, এরকম একটা জায়গায় তারা পৌঁছে গেছে। এই জায়গাটাকে আসলে প্রপারলি অ্যাড্রেস করতে হবে। তা যদি না করা হয়, তাহলে আমরা যেটা বলছি যে এই যে কোম্পানিগুলো মূলত বিদেশ নির্ভর যে প্রতিষ্ঠানগুলো, তারা আসলে প্রত্যেকটা সেক্টরে আসলে তারা প্লে করার সুযোগ আছে। ILDTS পলিসি বর্তমান টেলিকম ইকোসিস্টেমের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। খসড়া প্রস্তাবনায় BTRCর এমন বক্তব্যের সাথে ভিন্নমত পোষণ করেন প্রযুক্তিবিদরা। দাবি করেন, এতে বন্ধ হবে টেলিকম খাতের অনেক প্রতিষ্ঠান, বেকার হবে দক্ষ IT কর্মীরা। all the different gateways সব মিলে একটা ইকোসিস্টেম। এই ইকোসিস্টেম ILDTS পলিসি দিয়েই তৈরি হয়েছে। উল্টো সামঞ্জস্যপূর্ণ নয় বলে আপনি এখন যে নীতিমালাটা করছেন,
এটাকে আপনি ইকোসিস্টেমকে চ্যালেঞ্জ করে উল্টো করে ফেলছেন, ইকোসিস্টেমের সাথে মিলবে না দেখে পুরো ইকোসিস্টেমটাকে আপনি ভেঙে দুমড়ে নতুন কিছু বানানোর চিন্তা করছেন আর একটা ইকোসিস্টেম। খসড়া নীতিমালা অনেক আগেই প্রস্তুত করা হয়েছে, এতে স্থানীয় বিনিয়োগকারীদের মতামতের কোনো প্রতিফলন নেই। মোবাইল অপারেটরদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ক মতামত এবং প্রস্তাবনা সমূহ সুকৌশলে এতে পলিসি আকারে সুবিন্যস্ত করা হয়েছে। এতে প্রতীয়মান হয় যে প্রস্তাবিত নীতিমালাটি পূর্ব প্রস্তুতকৃত এবং মোবাইল অপারেটরদের স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী ব্যবসায়িক সুবিধাকে প্রসারের অর্থনিহিত উদ্দেশ্যে প্রণীত হয়েছে। এনটিটিএন সেবায় কোনো সিন্ডিকেট বা মনোপলি ব্যবসা নেই বলে জানান ফাইবার অ্যাট হোমের কর্মকর্তারা। আমাদের এই টেলিকম সেক্টরের মধ্যে এত রেগুলেটরের যে প্রতিটা পদক্ষেপ, প্রত্যেকটা পদে পদে যেভাবে প্রতিটা ইনফরমেশন, এখানে আসলে আপনার ভাষায় যে সিন্ডিকেট বলেন বা মনোপলি বলেন, ডুওপলি বলেন, যে পলি বলেন, সেখানে অসম্ভব ব্যাপার। স্টারলিংক দেশে আসায় সাময়িকভাবে এ খাতের ব্যবসা চ্যালেঞ্জের মধ্যে পড়লেও সেবার প্রতিযোগিতা বাড়বে বলে অভিমত ব্যক্ত করেন খাত সংশ্লিষ্টরা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র, চীন বা ভারতের মতো বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার কৌশলগত কোনো স্বার্থ নেই বলে জানিয়েছেন রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সেক। বলেছেন, চীন ও ভারতের সাথে সম্পর্ক কিভাবে সামাল দেয় বাংলাদেশ তার উপর অনেক কিছু নির্ভর করে। রাষ্ট্রদূত জানান, দ্বিপাক্ষিক সম্পর্কে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ দক্ষিণ কোরিয়ার অগ্রাধিকার। গার্মেন্টসের পাশাপাশি বাণিজ্য বহুমুখী করার কথা বলেন তিনি। সেমিনারে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী দক্ষিণ কোরিয়ার অগ্রযাত্রার প্রশংসা করেন। বলেন, এই অগ্রযাত্রা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে বাংলাদেশের জন্য ভালো উদাহরণ। ইন্ডাস্ট্রির ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের চেয়ারম্যান রাষ্ট্রদূত গাউসুল আজম সরকারের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষণা পরিচালক মাহফুজ কবির। This is my view. So I hope that in the future কোরিয়া এবং বাংলাদেশে অন্য অনেক দেশের মতো আমাদের কৌশলগত স্বার্থ নেই, তবে এই অঞ্চলের দেশগুলোর সাথে সম্পর্ক কিভাবে ঢাকা এগিয়ে নেয় তার উপর অনেক কিছু নির্ভর করছে। ব্যবসা বাণিজ্য বিনিয়োগ বাড়ানো এদেশে আমাদের অগ্রাধিকার। সংস্কার কাজের সময় দেয়াল চাপা পড়ে পটুয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। দুপুরে বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগের প্লাম্বিংয়ের কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাফিউল্লাহ খান বিশ্ববিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারী আব্দুল জাব্বার খানের ছেলে। শিক্ষার্থীরা জানিয়েছে, দেয়াল কেটে স্যানিটারি পাইপ লাইন বসানোর কাজ চলছিল সেখানে। এই সময় চাপা পড়ে আটকে যায় রাফি। খবর পেয়ে দেয়াল সরিয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামজা সমিত ফাহমিদুলকে দলে রেখে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং এশিয়ান কাপ বাছে সিঙ্গাপুর ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাফুফে। ২৬ সদস্যের প্রাথমিক দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাহিদ হাসান শান্ত। দীর্ঘদিন পর দলে ডাক পেয়ে ফরওয়ার্ড সুমন রেজা এবং ভারতের বিপক্ষে সবশেষ ২৪ জনের স্কোয়াডে থেকে বাদ পড়েছেন চন্দন রায়, সোহেল রানা জুনিয়র এবং শাকিল হোসেন। গোলকিপার হিসেবে আবাহনীর জার্সিতে দারুণ এক মৌসুম কাটানো মিতুল মার্মাই ক্যাবরারের আস্থার নাম, আর সেই সাথে আছেন সুজন, আছেন শ্রাবণও। মিডফিল্ডে হামজা চৌধুরীর সঙ্গে বড় চমক ক্যানাডিয়ান ফ্রান্সি ফুটবলার সমিত সোম, আর তাদের সঙ্গী হিসেবে আছেন জামাল, একই সাথে আছেন মোরসালিন রাও। রক্ষণ ভাগের দায়িত্ব দেওয়া হয়েছে তারিক, তপু ও রহমত মিয়াদের হাতে। আক্রমণ ভাগেও থাকছে চমক। ফর্মে থাকা আবাহনীর মোহাম্মদ ইব্রাহিমের সাথে আক্রমণ ভাগে আছে ইতালিয়ান লিগে খেলা ফাহমিদুল ইসলাম। তবে রাখা হয়নি পাসপোর্ট তৈরির প্রক্রিয়ায় থাকা কিউবা মিচেলকে। আগামী বৃহস্পতিবার জাতীয় দলের ব্যবস্থাপনা কমিটির সভায় কিউবাকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটা জানিয়েছেন হেড কোচ। আজ শুরু হচ্ছে বাংলাদেশ পাকিস্তান ৩ ম্যাচের টি-20 সিরিজ। লাহোরে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে প্রথম ম্যাচ। সাম্প্রতিক ফর্মটা ভালো না গেলেও পাকিস্তানের সাথে সিরিজ জয়ের জন্য খেলবে টাইগাররা, বলছেন অধিনায়ক লিটন দাস। অন্যদিকে হারের বৃত্তে বন্দী পাকিস্তানও, আর এই সিরিজ দিয়ে জয় ফিরতে চান সালমান আগা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ট্রফি হাতে হাস্যোজ্জ্বল দুই অধিনায়ক সালমান আলী আগা ও লিটন দাস। কিন্তু বিষয়টা নিশ্চিতভাবেই হাসির থাকবে না মাঠের লড়াইয়ে। এই ঝলমলে ট্রফিটা জয়ের আপ্রাণ চেষ্টা করবে দুই অধিনায়ক হলফ করে বলাই যায়।
তবে কাগজ কলমের শক্তি, ঐতিহ্য, ফর্মের বিচার করলে সিরিজে ফেভারিট হিসেবে মাঠে নামবে স্বাগতিক পাকিস্তান। কিন্তু বাংলাদেশ হাল ছাড়তে নারাজ। আরব আমিরাতের সাথে সিরিজ হারের পর ভক্তরা আস্থা হারালেও ক্রিকেটাররা বিশ্বাস হারায়নি। এই তো কদিন আগেই ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করে এসেছে লিটনরা। তাই তো সমালোচনা হলেও পাকিস্তান সিরিজে জয়ের জন্য খেলবে দল, বলছেন অধিনায়ক। আলোচনা সমালোচনা হবেই, ভালো ক্রিকেট না খেললে এটা তো নর্মাল জিনিস। সিরিজে এক্সপেকটেশন আমার একটাই, যে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই এবং আমরা ক্রিকেটটাকে ডেভেলপ ইমপ্রুভ করতে পারতেছি কিনা। নট অনলি রেজাল্ট সব সময় আপনার দিকে আসবে না, বাট কি ওয়েতে আপনি ক্রিকেট খেলতেছেন এটা বড় জিনিস। তো আমার কাছে মনে হয় যে আমরা যদি আমাদের প্রসেস মেনটেন করে ক্রিকেট খেলতে পারি তাহলে সাকসেসের রেজাল্টটা বেশি থাকবে। লাহোরের হাই স্কোরিং পিচে সবার আগে ব্যাট হাতে ভালো স্কোর করতে হবে বাংলাদেশ দলকে। 2 শতাধিক রান না করতে পারলে পাকিস্তানের সাথে জয়ের আশা করাটা কঠিন। সবার আগে অধিনায়ক লিটনের ব্যাটে রান ফেরাটা খুব জরুরি। সেই সাথে তাসকিন ফিজের অনুপস্থিতিতে হাসান সাকিব, শরীফুলদের ব্যাট ডে গেলে চলবে না। সর্বোপরি টিম পারফরমেন্স হলেই কেবল জয় পাওয়া সম্ভব, বলছেন লিটন। আমার ব্যাটিং রোলটা অনেক ইম্পর্টেন্ট এই টিমে, আমিও জানি সেটা। আমি চেষ্টা করব যেন আমার ধারাবাহিকতা বজায় রাখতে পারি। আর আমার টিমেও অনেকগুলো ব্যাটসম্যান আছে, তারা কারেন্ট খুব ভালো ফর্মে আছে। সবশেষ আমিরাত সফরের 3 ম্যাচেই পরে বোলিং করেছে বাংলাদেশ, যেখানে বারবার ডিউ ভুগিয়েছে বলেছেন লিটন দাস। তবে লাহোরে সেই সমস্যা হবে না বিশ্বাস টাইগার দলপতির। 2 দিন রাতে অনুশীলন করার পর ব্যাটারদের দাপটের সম্ভাবনা দেখছেন লিটন। বাংলাদেশের মতো পাকিস্তানের ফর্মও কিন্তু মোটেও ভালো নয়। সবশেষ 10 ম্যাচের 7টি হেরেছে দলটি। নিউজিল্যান্ডের সাথে সবশেষ সিরিজ হেরেছে 4-1, তার আগে দক্ষিণ আফ্রিকার সাথে 2-0-তে। এমনকি জিম্বাবুয়ের সাথেও হারের লজ্জা পেয়েছে পাকিস্তান। তাই তো সাবধানী নয়া অধিনায়ক সালমান। Because they have like quality players in both departments. They have very good bowlers who can win you a game, and when it's come to batting, they have very good batting side as well. ফর্মের হিসাব করলে বাংলাদেশ এবং পাকিস্তান 2 দলই ভুগছে টি-20-তে। তবে সিরিজের প্রথম টি-20-তে লিটন দাসের দল জয় তুলে নিয়ে যদি মোমেন্টাম তৈরি করতে পারে তাহলে কিন্তু সিরিজ জয়টা অসম্ভব নয়, ঠিক যেমনটা এর আগের উইন্ডিজ সফরে করে দেখিয়েছিল টিম বাংলাদেশ। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, লাহোর, পাকিস্তান। আর এই ছিল সব খবরের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।